নিউজিল্যান্ডের রাষ্ট্রীয়ভাবে জুমার আজান সম্প্রচার। ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের গণজামাজা অনুষ্ঠিত। 2 বাংলাদেশি দাফন সম্পূর্ণ, অন্য 3 জনের লাশ দেশে আনা হবে। নামাজের আগে সমাবেশে হাদিসের উদ্ধৃতি দিয়ে ঐক্যের ডাক জাসিন্ডার। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চতুর্থ দিনের অবস্থান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার। কারিগরি জটিলতার কারণে একদিন পিছিয়ে আজ বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান। এখন দৃশ্যমান 1350 মিটার সেতু। বরিশালে বাস মাহিন্দ্রার সংঘর্ষে কলেজ ছাত্রী সহ নিহত 6, বিভিন্ন এলাকায় আরও 3 জনের মৃত্যু। সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর গাউছিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দোকানির মারধর, পলাতক মূল অভিযুক্ত। এই মার্কেটে হরহামেশাই হেনস্থার শিকার নারীরা। এবং ডাকসুর কার্যক্রম শুরু হচ্ছে কাল। ভিপি হিসেবে দায়িত্ব নিচ্ছেন নুরুল হক নূর। সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ছাত্রলীগের। এমপিওভুক্তের দাবিতে চতুর্থ দিনের মতো দিনভর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভের পর এখনও অবস্থান করছেন বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক কর্মচারীরা। খোলা আকাশের নিচে থাকায় শিক্ষকদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। এবারের আন্দোলনের 3 দিন পার হলেও সরকারের দায়িত্বশীল কোনো পক্ষ এখনও দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের। দাবি মানা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে শিক্ষকদের অবরোধের কারণে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে এবারের আন্দোলন সহ 2006 সাল থেকে একই দাবিতে 30তম আন্দোলন করছেন নন এমপিও শিক্ষকরা। তাদের দাবির মুখে 2010 সালে স্বীকৃতিপ্রাপ্ত কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হলেও বাদ রয়ে যায় আরও 5242টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 80,000-এর মতো শিক্ষক কর্মচারী। যে শিক্ষকদের থাকার কথা শিক্ষা প্রতিষ্ঠানে, সেই শিক্ষকই এখন সড়কে আন্দোলন করছেন নিজের অধিকার আদায়ে। শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণের দাবিতে গত 19 মার্চ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। এদিকে আন্দোলনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। আমরা বেতন ভাতা পাচ্ছি না, শিক্ষকতা করছি, আমরা পাশ করাচ্ছি, আমরা পরীক্ষা দেওয়া হয়েছি, আমরা ছাত্রছাত্রী আমাদের আছে, কিন্তু আমাদের হতাশ, আমাদের কোনো বেতন নেই। রাত যাপন করতেছি 2 দিন যাবত, মশার কামড়, কত কি আমরা কষ্ট সহ্য করে এখানে পড়ে আছি। বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা জানান বেতন ছাড়া তাদের মানবেতর জীবনযাপনের কথা। কিভাবে আমার সন্তানদের মানুষ করব, এরাই তো জাতির ভবিষ্যৎ, কিন্তু তাদের লেখাপড়া যদি বাধা বিঘ্ন আসে, টাকা পয়সার অভাবে আমার সন্তানদের মেধা আছে কিন্তু পড়াশোনা করাইতে পারতেছি না। আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছি, তাই সরকার মহলের কাছে অনুরোধ আমাদের এই দাবি মেনে নেন। যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। এর আগেও একই দাবিতে গত বছরের জুলাইয়ে অনশন করেন নন এমপিও শিক্ষকরা। পরে সরকারের আশ্বাসে ঘরে ফিরে গেলেও দাবি বাস্তবায়ন না হওয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে আবারও আন্দোলন শুরু করেন বিভিন্ন জেলার নন এমপিও শিক্ষকরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। বিড়াল হত্যা করে ছবি পোস্টের অভিযোগে গ্রেফতার তরুণী জামিন মঞ্জুর। ইন্টারনেট আসক্তি থেকে বাড়ছে বিকৃত আচরণ, বলছেন মনোবিদরা। সচেতনতার তাগিদ। অবশেষে দ্বিতীয় দিনের চেষ্টায় বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান। নদীর জাজিরা প্রান্তে 34 ও 35 নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। ফলে দৃশ্যমান হলো 1350 মিটার। প্রকল্প এলাকা থেকে সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল।
বুধবার মাওয়া থেকে নিয়ে আসার পর বৃহস্পতিবার বসানোর কথা ছিল পদ্মা সেতুর নবম স্প্যান, কিন্তু স্পেনবাহী ক্রেন নোঙর করে রাখার কেবল ছিঁড়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি। তবে শুক্রবার ভোর 5টা থেকেই স্পেন বসানোর প্রক্রিয়া শুরু হয়। প্রথমে ক্রেনে রাখা স্পেনটি পিলারের সমান উচ্চতায় তোলা হয়, এরপর এগিয়ে এনে সেটি সকাল 9:15টায় বসিয়ে দেওয়া হয়। আগের স্পেনগুলোর পাশেই শুরু হয় জোড়া লাগানোর কাজ। নদীর মাওয়া পাড়ের একটি আর জাজিরা পাড়ের 8টি মিলে দৃশ্যমান 1350 মিটার সেতুতে উচ্ছ্বসিত দুই পাড়ের সাধারণ মানুষ আশাবাদী দ্রুত কাজ শেষ হওয়ার ব্যাপারে। আজকে 9টা বসছে, কাজের গতিও অগ্রগতিও আস্তে আস্তে অনেক বাইরে যাইতেছে। ব্রিজ এলে যাতায়াত চলাচল ভালো হইতে পারে, বুঝেন না। অনেক ফেরি জায়গা গেলে অনেক টাইম লাগে, আর যদি গাড়ি চলাচল হয় তো কম টাইমে ঢাকা যাইতে পারবো। শুরুতেই দেখেছি, এখন যখন হয়ে গেছে ইনশাল্লাহ খুশির গর্ব, আমাদের দেশে এত বড় জিনিস হচ্ছে। এখন যাইতে অনেক দেরি হয়, ব্রিজ হয়ে গেলে তো আর দেরি হবে না, গাড়ি যাতায়াত অনেক ভালো হবে। এর আগে 27 জানুয়ারি তারিখে একটি আর 20 ফেব্রুয়ারি তারিখে একটি স্পেন বসানোর পর পরিকল্পনা ছিল চলতি মাসে 2টি স্পেন বসানোর। তবে এবার সেটি না হলেও আগামী মাসে কাজে গতি আরও বাড়বে বলে জানান প্রকল্প পরিচালক। আমাদের প্রোগ্রেসটাকে আরো বাড়ানো যায় কিনা, এখন একটা করতেছি, দুইটা করা, দুইটার পরে আরো বাড়ানো যায় কিনা, সেটা আমরা আগে দুইটা করি, তখন দেখতে হবে যে আমরা আরো পারি কিনা। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 73%। একটু একটু করে বাড়ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য, একটি একটি করে স্পেন বসছে, আর পদ্মা সেতুর সাফল্যের মুকুটে যোগ হচ্ছে নতুন একটি পালক। সবশেষ গত 3 মাসে গড়ে প্রতি মাসে একটি করে স্পেন বসেছে। তবে নদীতে যেহেতু এখন 14টি পিলার পুরো প্রস্তুত, তাই আগামী মাস থেকে প্রতি মাসে একাধিক স্পেন বসানোর পরিকল্পনা প্রকল্প সংশ্লিষ্টদের। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন শঙ্কামুক্ত। 3 থেকে 4 দিন পর তাকে কেবিনে স্থানান্তর করা হবে। সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিউরোলজিস্ট প্রফেসর ডাক্তার আবু নাসার রিজভী কাদেরের পরিবারের সদস্য ও অন্যদের এ তথ্য জানান। গেল বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়। এ সময় কাদেরের পরিবারের সদস্য ও সিঙ্গাপুর বাংলাদেশ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। বরিশালে বাস মাহিন্দ্রার সংঘর্ষে বিএম কলেজের এক ছাত্রী সহ সারা দেশে আলাদা দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সড়কে থামছে না মৃত্যুর মিছিল, আজও সড়কে প্রাণ গেল এক শিক্ষার্থীর। বরিশাল বিএম কলেজের মাস্টার্সের ছাত্রী শিলা হাওলাদারকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন সহপাঠীরা। পুলিশ জানায় শুক্রবার সকালে 10 জন যাত্রী নিয়ে একটি মাহিন্দ্রা সদর উপজেলা থেকে বানারীপাড়া যাচ্ছিল। পথে তেতুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শিলা হাওলাদার সহ 2 জন মারা যান। আহত 7 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও পুলিশ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 4 জনের মৃত্যু হয়। আহতদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। আমি ওর যখন বেরোইছে ওর ড্রেসটা দেখছি, ও কি পরে বেরোইছে, ওই লাস্টে সেই ড্রেসে পড়া। বন্ধু কয় কি কয় আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তো ওখান তুই আই পড়ছি, আইয়ে দিবি সেই ভাই দিয়ে আমার ভাই শেষ হয়ে গেছে। আর তো বাবারে গিয়ে আমি দেখলাম না ওরে। দুর্জয় পরিবহন বানারীপাড়া থেকে আপনার বরিশাল আসার পথে এবং মাহেন্দ্র এদিকে আসতেছিল, দুর্জয় পরিবহন যাচ্ছিল, মুখোমুখি সংঘর্ষ হয় এবং ওই সংঘর্ষে আপনার জায়গায় খুব খারাপ একটা অবস্থা, আহত অবস্থা, আমরা মানে মুমূর্ষ অবস্থা আমরা মেডিকেলে পাঠাই। স্থানীয় জনগণ থেকে আমি এই বিষয়টা আলাপ করছি, তাতে বলা যায় যে বাসটারই দোষ ছিল, বাসের দোষের কারণেই মাহেন্দ্রের সাথে বাড়ি গেছে, আসলে কোনো টায়ার বাসটায় নেই। মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় পণ্য বোঝায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। আহত ট্রাক চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া নরসিংদীর বেলাবো উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় এক নারী এবং মাগুরায় সড়ক দুর্ঘটনায় আরও 1 জন নিহত হয়েছেন। রওজায়ে জাবিদা ঐশী, সময় সংবাদ। ডাকসু ও হল সংসদের নবনির্বাচিত কমিটির কার্যক্রম শুরু হচ্ছে কাল থেকে। দায়িত্ব নেওয়ার পর আগামীকাল সকাল 11টায় ডাকসুর কার্যকরী পরিষদের প্রথম সভা হবে। বিকেলে মধুর ক্যান্টিনে এক ব্রিফিংয়ে ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা নুরুল হক নূর। আর ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন জানিয়েছেন সবাইকে সঙ্গে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায়
সক্রিয়ভাবে কাজ করবে ছাত্রলীগ। আগামীকালকে যে অভিষেক অনুষ্ঠান হতে যাচ্ছে সেখানে আমরা শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েই আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব এবং শিক্ষার্থীদের পুনর্নির্বাচন সহ যে বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সমস্যা রয়েছে সেটি সমাধানকল্পে আমাদের নিয়মতান্ত্রিক যে আন্দোলন সংগ্রাম সেগুলো চলবে। আমরা নিরঙ্কুশভাবে বিজয়ী তার মানে এই না যে আমরা আমাদের সংখ্যার মধ্য দিয়ে আমরা কোনো ধরনের কাজ করতে চাবো, সেটি আমরা বিশ্বাস করি না। যারা ন্যায্য কথা বলবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্নকে প্রতিধ্বনিত করতে চাবে, সে যদি একজনও হয় সেটি আমরা তার দাবি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। বউ সোহাগী জামাই নাড়ু বউ পাগলা, অনেকেই বলে না আমাদের ধানে জাত হারিয়ে যাচ্ছে, অমুক ধানটা হারানোর কোনো সুযোগ নেই। দেখবেন সংবাদের শেষাংশে। পিস্তল ও গুলি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করায় শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে SM মুজিবুর রহমান নামে এক যাত্রীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। সন্ধ্যা 7টায় টার্মিনাল থেকে যশোর যাওয়ার জন্য নভোএয়ার ফ্লাইটে যাওয়ার কথা ছিল ওই যাত্রীর। তার আগেই বিমানবন্দরের স্ক্যান মেশিনে পিস্তল ও গুলি সহ ধরা পড়ে সে। তার কাছে একটি পিস্তল ও 35 রাউন্ড গুলি পাওয়ার কথা নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আটক ব্যক্তি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক। রাজধানীর গাউছিয়া মার্কেটে দোকানির মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। দরদাম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে অশ্লীল ভাষায় মেয়েটিকে ধমক দেন দোকান মালিক। মেয়েটি প্রতিবাদ করলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় তাকে। এর আগেও এই মার্কেটটিতে একাধিকবার ঘটেছে নারী লাঞ্ছনার ঘটনা। ভুক্তভোগীরা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড় কোনো অঘটনের শিকার হতে পারে নারী সমাজ। শুক্রবার ছুটির দিন হওয়ায় প্রয়োজনীয় কিছু কেনাকাটা সেরে নিতে বান্ধবীকে সাথে নিয়ে রাজধানীর গাউছিয়া মার্কেটে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। মার্কেটের নিচতলায় ইয়েলো কালেকশন নামের একটি দোকানে যান দুই বান্ধবী। পছন্দের পণ্যের দরদাম নিয়ে এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে দোকান মালিক শিমুল ওই ছাত্রীদের অশালীন কথা বলেন। তারা প্রতিবাদ জানালে এক পর্যায়ে তাদের এলোপাতারি চড়থাপ্পড় দেন দোকান মালিক। এ ঘটনায় রাজধানী নিউ মার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি করেছে মেয়েটি। এই বিষয়টি আমরা জানার পরেই আমাদের পুলিশ ওখানে যায়। যাওয়ার পরে ওখান থেকে 3 জনকে আমরা থানাতে নিয়ে আসে যথাযথভাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যেটা যেটা প্রয়োজন আমরা সেটা করব। এর আগেও মার্কেটটিতে নারী লাঞ্ছনার ঘটনা ঘটেছে একাধিকবার। নারী ক্রেতারা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা বাড়তেই থাকবে। হাঁটার সময় ইনফ্যাক্ট কমেন্ট পাস, তারপর হচ্ছে ইনফ্যাক্ট পিছনে হাত দিয়ে দেয়া বা গায়ে হাত দিয়ে দেয়া, ধাক্কা খাওয়া ইচ্ছা করে এসে এগুলো হয়। দোকানদাররা একটু রাফ বিহেভ করে। দেখা যায় একটা জিনিস কিনতে গেলে একটু দেখলে বেশি তাহলে তাদের মাথা গরম হয়ে যায়। প্রতিদিন প্রায় লক্ষাধিক নারী ক্রেতার সমাগম ঘটে এই গাউছিয়া মার্কেটে। এত বিপুল সংখ্যক ক্রেতার নিরাপত্তায় নেই তেমন কোনো ব্যবস্থা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। জীবিত বিড়ালের অঙ্গ প্রত্যঙ্গ কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তরুণীকে জামিন দিয়েছেন আদালত। প্রাণী কল্যাণ সংস্থা কেয়ার ফর পোজের মামলার পর গতকাল রাতে ওই তরুণীকে নিজ বাসা থেকে গ্রেফতার করে মুগদা থানা পুলিশ। পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। প্রাণী অধিকার কর্মীরা নৃশংস এই ঘটনার বিচার দাবি করেছেন। এদিকে অতিরিক্ত ইন্টারনেট আসক্তি থেকে এ ধরনের ঘটনা বাড়ছে বলে মনে করেন মনোরোগ বিশেষজ্ঞরা। চোখ না ফোটা ছোট্ট একটি বিড়াল ছানা পেটের ওপর দিয়ে ছুরি চালিয়ে নির্মমভাবে হত্যার একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। একই সাথে ভাইরাল হয়েছে বিড়ালের অটোপসি ক্যাপশনে আরও কিছু ছবি, যেখানে আরেকটি পূর্ণবয়স্ক বিড়ালের চামড়া ছাড়িয়ে মাথার খুলি, পাকস্থলী, কিডনি সহ নানা অঙ্গ প্রত্যঙ্গের ছবি পোস্ট করা হয়েছে। আর এই পুরো কাজটি নিজের প্রোফাইল থেকে পোস্ট করেন এক তরুণী। ঘটনাটি প্রাণী অধিকার কর্মীদের নজরে আসলে 21শে মার্চ মুগদা থানায় মামলা করে প্রাণী কল্যাণ সংস্থা কেয়ার ফর পজ। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। অভিযুক্তের বয়স 18-র নিচে হওয়ায় আদালতে নেয়ার পর তার জামিন হয়। আমি যখন করেছিলাম ওই টাইমে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, যেহেতু আমার একটু অটোপসির উপর অ্যাটেনশন আছে। সে জিজ্ঞাসাবাদে স্বীকার করে এবং তার মোবাইল তখন আমরা নেই, সিজ করে মোবাইলে ওই বিড়াল ছানাকে হত্যা করার বিষয়টা আমরা দেখতে পাই। যে কোনো সে মানুষ হোক বা অন্য কোনো পশু পাখির উপর কোনো অত্যাচার হোক, সেই ক্ষেত্রে এরকম যদি কোনো তথ্য আমাদের
আসে, আমাদের কানে আসে বা আমরা দেখতে পাই, সেই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। মনোবিজ্ঞানীরা বলছেন পার্সোনালিটি ডিসঅর্ডার বা কন্ডাক্ট ডিসঅর্ডারের মতন মানসিক রোগীদের ক্ষেত্রে এ ধরনের বিকারগ্রস্ত আচরণ প্রকাশ পেতে পারে। সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা খুব বেশি আসলে আসক্ত হয়ে পড়ছি। এই মেয়েটি কি আসলে মানসিকভাবে অসুস্থ? একটা নেতিবাচক প্রভাব আমাদের সমাজে পড়তে যাচ্ছে বা পড়ছে। আমাদের সন্তানদের ক্ষেত্রে আমাদের আসলে খুবই সতর্ক হতে হবে এবং এই ঘটনাটা আমাদেরকে একটা সতর্ক বাণী দিয়ে গেছে। এদিকে নির্বাক প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা বন্ধে জনসচেতনতা গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন প্রাণী অধিকার কর্মীরা। এই ভিডিওটা দেখার পর কোনোভাবে নিজেকে সামলায় রাখতে পারি নাই। আমরা পরে এখানে এসে মামলা দায়ের করি 1920 সালের প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনে। সারা দেশের মানুষ জানো যে বোবা প্রাণীর জন্য কেউ আছে, ওরা বোবা, আমরা বোবা না। অ্যাটলিস্ট ওদের হয়ে কথা বলার কেউ আছে। আর আমরা চাই আমাদের দেশের প্রাণীদের যে নিষ্ঠুরতা, যেসব কষ্ট দিয়ে হত্যা হয় সেটা বন্ধ হোক সম্পূর্ণভাবে। এর আগে 2018 সালে রামপুরার বাগিচার টেক এলাকায় 2 মা কুকুর সহ 14টি বাচ্চা কুকুর জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যার দায়ে এক নিরাপত্তা কর্মীকে 6 মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। বউ সোহাগী, জামাই নাড়ু, বউ পাগলা। অনেকেই বলে না আমাদের ধানে জাত হারিয়ে যাচ্ছে, অমুক ধানটা হারানোর কোনো সুযোগ নেই। দেখবেন সংবাদের শেষাংশে। বর্তমান সরকার ইউনানি চিকিৎসার প্রসারেও কাজ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বিকেলে রাজধানীর বকশীবাজারে তিব্বিয়া হাবিবিয়া কলেজে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ও ফাউন্ডেশনের কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে হাকিম হাবিবুর রহমান সমাজসেবক ও সাহিত্য সেবক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। পরে কামরুল ইসলাম তার বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা শেফাউল মুলক হাকিম হাবিবুর রহমান খানের খিলাফত আন্দোলন, ইউনানি চিকিৎসা, শিক্ষা ও সাহিত্যের অবদান চিরস্মরণীয় উল্লেখ করে কলেজটি হাকিম হাবিবুর রহমান ইউনানি মেডিকেল কলেজ নামে নামকরণের প্রস্তাব দেন। ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার লক্ষ্যে বাংলাদেশের তরুণদের আরও বেশি ইতিবাচক কাজে অংশগ্রহণ করার পরামর্শ দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার কানবার হোসেইন বোর। বিকেলে রাজধানীর আইডিবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ন্যাশনাল ইউথ লিডারশিপ সামিটে অংশ নিয়ে কথা বলেন তিনি। মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রীতি প্রকল্পের সহযোগিতায় এই সামিটের আয়োজন করে ইউথ ক্লাব অব বাংলাদেশ। এর আগে সকাল 10টায় এর উদ্বোধন করা হয়। এতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 250 তরুণ অংশ নেন। দক্ষ তরুণ নেতৃত্ব গড়ে তুলতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় তুলে ধরেন অতিথিরা। সামিটে অংশ নেওয়া শিক্ষাদের বিভিন্ন দলে ভাগ করে চলে কমিউনিটি চেঞ্জ মেকার প্রতিযোগিতা। এতে দক্ষ নেতৃত্বের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় বিভিন্ন সামাজিক ইস্যুতে ভাবনা তুলে ধরেন শিক্ষার্থীরা। সেখান থেকে সেরা 3টি দলকে পুরস্কৃত করা হয়। সামিটের মিডিয়া পার্টনার ছিল সময় সংবাদ। ভূগর্ভস্থ পানির চাপ কমিয়ে পরিবেশ রক্ষার পাশাপাশি প্রতিদিন 10 লাখ লিটার পানি সাশ্রয় করছে দেশের বৃহত্তম রড নির্মাণকারী প্রতিষ্ঠান বিএসআরএম। চট্টগ্রামের মিরসরাই সোনা পাহাড়ে অবস্থিত স্টিল মিল লিমিটেড কারখানায় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের রিসাইক্লিংয়ের মাধ্যমে পানির এই অপচয় রোধ করা হচ্ছে। কারখানায় ব্যবহৃত নোংরা পানি বারবার ব্যবহার হওয়ায় দূষণের হাত থেকে রক্ষা পাচ্ছে আশপাশের ফসলি জমি। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। বিশ্বের সবচেয়ে বড় ইন্ডাকশন ফার্নেস প্লান্ট বা স্ক্র্যাপ থেকে লোহা তৈরির কারখানা পরিচালনা করছে বাংলাদেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম। প্লান্টের একটি চুল্লি থেকে প্রতি 90 মিনিটে উৎপাদন হয় 50 মেট্রিক টন বিভিন্ন ক্যাটাগরির রড। এটি সহ অন্যান্য প্লান্টে প্রতিদিন পানির প্রয়োজন প্রায় 30 লাখ লিটার। এমন বাস্তবতায় পানির অপচয় রোধে কারখানার পাশে স্থাপন করা হয় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। আমরা ওগুলো বাইরে না ফেলে ওগুলো আমরা এখানে রাখতেছি, তার ফলে আউটসাইড পরিবেশটাও সেভ হচ্ছে এবং প্লাস আমাদের যে সিস্টেমে যে ওয়াটারটা প্লাস আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা আমাদের বেশি পরিমাণে কনজিউম করতে হচ্ছে না, সেটাও সেভ হচ্ছে। পানির প্রেশারটা সেটাও কমে আসতেছে। আমাদের আলাদা করে পানি পাম্পিং করে জেনারেট করার প্রয়োজন হচ্ছে না। দুটি পানি ধরে রাখার রিজার্ভার থেকে 7টি ফিল্টারের মাধ্যমে করা হয় পানি রিসাইকেলিং। ময়লা মানে হচ্ছে টোটাল সাসপেন্ডেড সলিড আছে, ওটাকে আমরা পরিষ্কার করছি। তারপরে আমরা আয়রনটাকে পরিষ্কার করছি। যখন ক্যালসিয়াম কার্বনেট ম্যাগনেসিয়াম কার্বনেট ফিল্টার হয়ে যাচ্ছে, আমাদের সফটওয়্যার তৈরি হচ্ছে, তখন আমরা ওটাকে পাঠাচ্ছি।
এর স্টিল মিলে 4টি ফার্নেস, 2টি এলআরএফ ও 2টি সিসিএমে 2016 সালে চালু হওয়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পানি সরবরাহ করা হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের ধানের জাত সুরক্ষার রাষ্ট্রীয় প্রহরী বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র। বর্তমানে প্রতিষ্ঠানটির জিন ব্যাংকে হারিয়ে যেতে বসা টেপাবোরো, বালাম শাইল ও সাদামোটা সহ বিচিত্র নামের দেশি বিদেশি 8,500 জাতের ধান সংরক্ষিত রয়েছে। এসব জাত থেকে উদ্ভাবিত হয়েছে ব্রি 28, ব্রি 29 সহ 94টি উচ্চ ফলনশীল জাত। গবেষণা চলছে খরা, বন্যা ও লবণাক্ত সহিঞ্চু জাত উদ্ভাবনেও। জিন ব্যাংকে সংরক্ষিত ধানের জাতগুলো দেখতে কেমন, এ নিয়ে সাধারণ মানুষের রয়েছে কৌতূহল। প্রথমবারের মতো সুরক্ষিত এই জিন ব্যাংক ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শুভ খান। রাধুনী পাগল, বউ সোহাগী, জামাই নাড়ু, বউ পাগলা, বিচিত্র এই নামগুলো যে কাউকে গোলক ধাঁধায় ফেলে দেবে। এগুলো সুস্বাদু খাবার কিংবা ব্যক্তি বা স্থানের নাম নয়, মাঠ থেকে হারিয়ে যাওয়া সুগন্ধি ধানের জাত। কিন্তু হারিয়ে যাওয়া এমন 8,500 ধানের জাত সংরক্ষণ করে গড়ে তোলা হয়েছে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের জিন ব্যাংক। সংগ্রহের শুরুটা 1970 সালে। এরপর স্বল্পমেয়াদী রাইস জিন ব্যাংকের যাত্রা শুরু হয় 1974 সালে। আর 2007 সালে দীর্ঘমেয়াদী সংরক্ষণ পদ্ধতি যুক্ত হওয়ার মাধ্যমে জিন ব্যাংকটি পায় আধুনিকতার পূর্ণমাত্রা। শর্ট টার্মে ব্রাউন পেপারে আমরা 250 গ্রামের মতন করে সিড রাখি। তারপর যখন আমরা মিড টার্মে বা লং টার্মে রাখবো তখন রাখি যেরকম ফয়েল পেপারে। সিলিকা জেলটা রাখা হয় যদি কোনো এক্সট্রা ময়েশ্চার এটার ভিতর থাকে, তাহলে এই ব্লু কালারের সিলিকা জেলগুলো ময়েশ্চারটা কনজিউম করে। বীজের আকার, বর্ণ, কোন মৌসুমে চাষ হয় সেটা মিলিয়ে ধানের নাম হয়েছে কালিজিরা, বেগুনবিচি, 14 মগর, জংলি বোরো, টেপা বোরো। সংরক্ষিত এসব জার্ম প্লাজম একটির সাথে অন্যটির সংকরায়ন করানো হয়। এরপর উদ্ভাবন হয় নতুন জাতের। কোটি টাকা দিলেও একটা ধানের গ্রেন পাবেন না। এবং এই একই সেট আমাদের আছে ইরিতে, এবং ইরির একই সেট আছে ইউএসএতে। সুতরাং এই যে অনেকেই বলে না যে আমাদের ধানের জাত হারিয়ে যাচ্ছে, অমুক ধানটা হারানোর কোনো সুযোগ নেই। জিন ব্যাংকে 8,500 ধানের জাত থাকলেও বর্তমানে চাষ হচ্ছে 400 থেকে 500 প্রজাতির ধান। উচ্চ ফলনের প্রয়োজনে কৃষকের ক্ষেত থেকে হারিয়ে গেছে কটকতারা, পানবিরা ও কার্তিক শিন্নি সহ নাম না জানা ধানের অনেক জাত। তবে বীজ বিজ্ঞানীরা বলছেন জিন ব্যাংকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষিত এসব ধানের জাত টিকে আছে, টিকে থাকবে বছরের পর বছর। গবেষণার মাধ্যমে ঐতিহ্যবাহী এসব ধানের সংমিশ্রণেই উদ্ভাবিত হবে নতুন নতুন জাত। বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রের জিন ব্যাংক থেকে শুভ খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কারিগরি জটিলতার কারণে একদিন পিছিয়ে আজ বসানো হলো পদ্মা সেতুর নবম স্প্যান। এখন দৃশ্যমান 1350 মিটার সেতু। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চতুর্থ দিনের অবস্থান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। বরিশালে বাস মাহিন্দ্রার সংঘর্ষে কলেজ ছাত্রীসহ নিহত 7, বিভিন্ন এলাকায় আরও 4 জনের মৃত্যু। সড়কে শৃঙ্খলা ফেরাতে হিমশিম খাচ্ছে পুলিশ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীর গাউছিয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দোকানির মারধর, পলাতক মূল অভিযুক্ত। এই মার্কেটে হরহামেশায় হেনস্থার শিকার হন নারীরা। নিউজিল্যান্ডে রাষ্ট্রীয়ভাবে জুমার আজান সম্প্রচার, 2 বাংলাদেশের দাফন সম্পন্ন। নামাজের আগে সমাবেশে হাদিসের উদ্ধৃতি দিয়ে ঐক্যের ডাক জাসিন্ডার। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।